আসসালামু আলাইকুম। আমি সাইদা হেলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। চলো আমরা আজ তোমার পাঠ্য বইয়ের কপোতাক্ষ নদ কবিতাটি, বাংলা প্রথম পত্রের কপোতাক্ষ নদ কবিতাটি মনোযোগ দিয়ে পড়ি। আজ আমরা প্রথমে জানি মাইকেল মধুসূদন দত্তের জন্ম পরিচিতি। উনি যশোরের সাগরদাড়ি গ্রামে 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং স্কুল জীবন শেষ করে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি বিশেষভাবে অনুরক্ত হয় এবং হয়ে তিনি 1882 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তখনই তার নামের সাথে প্রথম মাইকেল শব্দটি যুক্ত হয়। ওনার পাশ্চাত্য জীবনের প্রতি তার প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষার সাহিত্য সাধনায় তীব্র আবেগে তাকে ইংরেজি ভাষা সাহিত্য রচনা উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে তিনি বিভিন্ন বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল এবং বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার বিকাশ ঘটে এবং তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্যগ্রন্থ, তিলোত্তমা, বীরঙ্গনা কাব্য ইত্যাদি এবং চতুষ্পদী কবিতাবলী, নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, প্রহসন একে বলে সভ্যতা ও বড় শালিকের ঘাড়ে রো। তিনি বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তন করেন এবং অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক করে বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেন এবং 1873 খ্রিস্টাব্দে 29 জুন পরলোক গমন করেন। চলো আমরা মূল তোমাদের পাঠ্য বইয়ে ফিরে দেখি, সেখানে কবিতাটা আমরা পড়ি এবং মনোযোগ দিয়ে তার লাইন বাই লাইন ব্যাখ্যা করি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমনিতে লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে, জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তরে। আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, বাড়ির রূপ কর তুমি এ মিনতি, গাবে বঙ্গজনে কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসী মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এখন আমরা প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করি। সতত মানে সব সময়। হে নদ তুমি পড়ো মোর মনে, অর্থাৎ কপোতাক্ষ নদকে কবি সম্বোধন করে বলছেন যে তুমি সব সময় আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, বিরলে মানে নির্জনে যখন থাকেন তিনি তখনও ভাবেন। সতত যেমনিতে লোক নিশার স্বপনে, সতত মানে সবসময়, যেমনিতে লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, অর্থাৎ যখন নাকি মানুষ নিশার রাত্রিবেলা স্বপ্নে যেমন মায়ার মন্ত্রধ্বনি শুনে, ঠিক তেমনি উনি এই নদীর কলকল ধ্বনি শুনতে পান। জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, ভ্রান্তি মানে ভুল, জুড়াই কান মানে ওনার কান জুড়ায় যায় এই ভ্রান্তির ছলনে। জানেন এখানে কপোতাক্ষ নদ নাই, উনি যখন সুদূর ফ্রান্সে ছিলেন তখন সেখানে কপোতাক্ষ নদ নাই, কিন্তু তিনি সেই কপোতাক্ষ নদকে এই ভুলের ভিতরেও উনি বারবার করে তার সেই পানির কলকল ধ্বনি শুনতে পান। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, অর্থাৎ উনি বলছেন যে অনেক দেশে ঘুরেছেন, তিনি অনেক নদী দেখেছেন, কিন্তু এই যে নদীর যে তৃষ্ণা, অর্থাৎ কপোতাক্ষ নদের যে পানির যে তৃষ্ণা, সেটা কোথাও তিনি পান নাই। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে, অর্থাৎ মায়ের বুকের দুধ যেমন, তেমনি ওনার এই জন্মভূমি মানে দেশের কথা বলছেন,
যশোর জেলার কথা অর্থাৎ বাংলাদেশের কথা বলছেন স্তনে, ঠিক তেমনি এই কপোতাক্ষ নদ। পরের ইয়েতে এবার শোনো, আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপ রূপে রাজরূপ সাগরে দিতে বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে। অর্থাৎ আর কি দেখা হবে, তিনি আক্ষেপ করে বলছেন যে আর কি দেখা হবে যতদিন যাবে, অর্থাৎ যতদিন তিনি ইয়ে করবেন ততদিন পরে আর কি দেখা হবে, প্রজারূপে রাজরূপ সাগরে দিতে বাড়ি কর। কর মানে এখানে হলো প্রজা হলো রাজা প্রজা, অর্থাৎ তখন জমিদারি প্রথা ছিল সেই সময়। রাজা হলো প্রজা হলো জনগণ, আর রাজা হলো ব্রিটিশ প্রবর্তিত একটা ইয়াতে যে যাকে খাজনা দিতে হয় তার কথা বলছে যে তুমি যেমন খাজনা দিতে পানি সাগরকে পানি দিয়ে খাজনা বা কর দাও, তেমনি বঙ্গজনের কানে অর্থাৎ যখন প্রবাহিত হয়ে যাবে কর হিসাবে পানি নিয়ে সাগরে মিলিত হবে তখন বঙ্গজনের কানে শখে সখারিতে নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ সে সময় তুমি আমার কথা বলবে যে আমি এখনো তাকে অর্থাৎ কপোতাক্ষ নদকে মনে করছি। এটাই ছিল মূল কবিতা। চলো আমরা এখন শব্দার্থ এবং সনেট কি জানি। চলো এখন আমরা শব্দার্থগুলো দেখি। সতত মানে সর্বদা, বিরলে একান্ত নিরিবিলিতে, নিশি মানে রাত্রি, বাড়ি রূপ কর প্রজা, প্রজা যেমন রাজাকে কর দেয় তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ কর দেয়। এখন আমরা চতুষ্পদী কবিতা, যেহেতু কপোতাক্ষ নদ একটি চতুষ্পদী কবিতা, অতএব আমরা এখানে চতুষ্পদী কবিতা কাকে বলে বা কি সেটা সম্পর্কে জানি। ইংরেজিতে চতুষ্পদ কবিতাকে বলে সনেট। এর 14টি লাইন, 14টি মাত্রা থাকবে। সনেট দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অষ্টক আর একটা হলো ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। দেখো অষ্টক কোনটা, সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এইখানে ছন্দ মানে এখানে যে ইয়েগুলো আছে মানে কি বলে অন্তমিল গুলা দেখো, সতত হে নদ তুমি পর মোর মনে, মনে এবং মনেকে যদি ক বলি বিরলে খ, স্বপনে মনে স্বপনে এখানে আবার ক, কলকলে খ, ছলনে ক খ খ ক ক খ এবং খ ক। এইভাবে প্রত্যেকটার সাথে মানে ছন্দের ইয়াটা অন্তমিল আছে। তারপরে আবার দেখো আমরা এখন ষষ্ঠ পড়ব। ষষ্ঠকে কি ভাবে পরিণতি, অর্থাৎ কবি এখানে কি বলছেন যে তার প্রতিনিয়ত কপোতাক্ষ নদের প্রতি তার ভালোবাসা, তার দেশের প্রতি ভালোবাসা, তার সেই স্মৃতি বিজড়িত কথাটা অষ্টকে প্রকাশিত হয়েছে এবং ষষ্ঠকে ভাবের পরিণতি, অর্থাৎ উনি এখানে রিকোয়েস্ট করছেন বা অনুরোধ করছেন একটা যে তিনি বঙ্গজনের কানে যতদিন সাগরের কররূপ পানি দিতে যাবে কপোতাক্ষ নদ ততদিন পর্যন্ত যেন তিনি ইয়ে করেন, কবিকে ভুলে না যান, বঙ্গজনের কানে এই কথাটি বলবে। এটা হলো ভাবের পরিণতি, অর্থাৎ শেষ, তার যে চাওয়া সেটা। এখানে অন্তমিল গুলা কি ছিল, ঘ ঘ ঘ ও ঘ ও চ চ। আচ্ছা এখন আমরা নদ, কপোতাক্ষ নদকে আমরা নদী বলি নাই কেন, বা নদ কপোতাক্ষ নদকে নদ বলা হয় কেন? নদ আর নদী দুটোর ভিতরে পার্থক্য আছে। এটা নদ হলো পুল্লিঙ্গ আর নদী হলো স্ত্রীলিঙ্গ। যে নদের সাধারণ ভাষায় সাধারণত আমরা বলি যে নদ হলো যে না প্রবাহিত পানির বা নদীর মানে শাখা প্রশাখা নাই তাকে বলবো আমরা নদ, আর নদী হলো শাখা প্রশাখা আছে, এটা হলো সাধারণ ইয়েতে যে তাকে বলে নদী। চলো আমরা বাড়ির কাছে
লিখে নেই খাতায়। বাইকার হলো সনেট কি, সনেটের অষ্টক ও ষষ্ঠকে কি থাকে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।